ডিমের বাজারে দাম বাড়ানোর কারসাজিটা চলতো ফোনে ফোনে। পোলট্রি খাতের বড় বড় ব্যবসায়ীরা ইচ্ছে মতো ঠিক করতো দাম, ফলে ডিমের বাজার চলে গিয়েছিল ক্রেতাদের নাগালের প্রায় বাইরে। ৭১-এর অনুসন্ধানের পর নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় ভোক্তা অধিকারের অভিযান। কারসাজিতে দায়ীদের গুনতে হয় চড়া অঙ্কের জরিমানা। আরেকবার দেখে নেই সহকর্মী রিয়া সেজানের সেই অনুসন্ধান। তেজগাঁয়ের পাইকারি আড়তে গভীর রাতে ডিম নিয়ে আসেন ব্যাপারীরা। সেখানকার বাজার আর বিক্রির ওপর নির্ভর করে পরদিন কেমন যাবে ডিমের বাজার। আমরা যে বিক্রি করি, বিক্রির সকালবেলা আমাদের সমিতির একটা রেট হয়, এটা থেকে 15% রাইখা আমরা ওইখানে রেট দিয়ে দিই। এই বাজারে মূলত ছোট ছোট খামারের ডিম আসে, কিন্তু বাজার নিয়ন্ত্রণ হয় কাজী ফার্ম, প্যারাগন আর ডায়মন্ডের মতো বড় খামারিদের হাত ধরে। তাদের ডিমের দাম নির্ধারণ হয় কারো অনলাইনে নিলামের মাধ্যমে, কারো একে অপরের সাথে সমন্বয়ের মাধ্যমে। বড় প্রতিষ্ঠান হিসেবে কাজী ফার্মের পণ্য বেশি থাকায় তাদের নিলামকৃত দামের প্রভাব থাকে বাজারে। প্রতিষ্ঠানটির অনলাইনের নিলামে সাধারণত ভিত্তি মূল্যের চেয়ে 20 থেকে 30 পয়সা বেশিতে শেষ হয় নিলাম। কিন্তু গেল 5 আগস্ট থেকে ঊর্ধ্বমুখী বাজারে কেউ কেউ অস্বাভাবিক ট্রেড করে। সাভারে দুটা প্রতিষ্ঠান আছে, একটা প্রতিষ্ঠান নাম হলো ফয়সাল এন্টারপ্রাইজ আর একটা হলো রিফন এক্স সেন্টার। এই দুটা প্রতিষ্ঠান কাজী ফার্মস থেকে পাটাপাটি করে ডিম কিনে। 13ই আগস্ট কাজী ফার্মস নিজে বিট পাঠাইছিল 1050 টাকা, কিন্তু ওরা 1200 টাকা বিট দিয়ে ডিমটা ক্রয় করে নিছে। ওই 1200 টাকা বিটে যখন ওরা ক্রয় করে নিল, 110 টাকা বেশি দিয়া সারা বাংলাদেশ তখন ডিমের দামটা বেড়ে গেল। আর এই বেড়ে যাওয়ার পরে দিয়ে সমস্ত কোম্পানি রেট বেশি দিল। নিলামে এতটা বেশি যে দুজন হাঁকলেন তাদের একজন সাভারের আনিসুর রহমান রিপন। তার প্রতিষ্ঠানের ঠিকানা সাভারের বাস স্ট্যান্ডের ডিমের বাজার, কিন্তু সেখানে এখন তার কিছু নেই। নিজস্ব দোকান আছে কিন্তু ভাড়া দেওয়া আছে। আর অন্যজন ফয়সাল সরকার, যার আড়ত আশুলিয়ায়। তার বক্তব্য এমনিতেই বাজার অস্থির ছিল। খামারি পর্যায়ে ডিমের বাড়তি ভিত্তি মূল্য দেখে তিনিও বাজার ধরে রাখতে গিয়ে বাড়তি মূল্য হাঁকেন। বাজার ডিম কম, কিন্তু কাজী ফার্মসে যেহেতু আমাদের মোটামুটি একটা কোয়ান্টিটি ছিল যে ডিলাররা নিতে পারে, এই জন্য আমাদের চাহিদা মেটানোর জন্যই ডিম নিচ্ছি, বিট দিচ্ছি। কিন্তু আমাদের কোনো মাল তখন স্টক ছিল না। আমাদের রিটেলারদের চাহিদা অনুযায়ী আমরা দিয়ে দিচ্ছি। ওরা ওদের চারদিকে যেভাবে দোকানগুলোতে দিয়ে দেয়, ওদেরগুলো সব সেল। পার্টিদের চাহিদা মেটানোর জন্য আমাদেরকে একটু রেট বেশি দিতে হয়। তবে অন্য ব্যবসায়ীরা বলছেন বাড়তি দামে বেশি ডিম বিক্রি করে রিপন ও ফয়সাল মূলত বড় খামারগুলো থেকে কমিশন নিয়েছেন। যে যত বেশি মাল বিক্রি করব তার বিনিময়ে একটা কমিশন তারা পায়। এই কমিশনের কারণে এই দুই প্রতিষ্ঠান ফাটাফাটি করে প্রতিদিনই শতকরা 100 টাকা, কখনো 50 টাকা, 60 টাকা কাজী ফার্মসের যে নির্ধারিত রেট, এই রেট থেকে বেশি দিয়ে মালটা তাদের থেকে ক্রয় করে। পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটির সভাপতি বলছেন, সংকটের সময় বাজারে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে এমন অনেকেই। যখন আমদানি কম থাকে তখন কিন্তু বিট প্রাইস দেওয়ার ওরা একটু সুযোগ নেয়, সেই সুযোগটা কাজে লাগিয়েছে। প্যানিক হয়ে কিন্তু অনেকে একটু দাম বাড়ায়, আবার যারা কিনে তারা একটু বেশি কিনে, আবার যারা সুযোগ নেওয়া দরকার মধ্যভোগী যারা, তারা একটু বেশি সুযোগ নেয়। সব কিছু মিলেই তখন একটা অস্বাভাবিক দাম বেড়েছিল। দেশে দৈনিক প্রায় 4.5 কোটি ডিম বিক্রি হয়, আর উৎপাদন হয় প্রায় 5 কোটি। অর্থাৎ বাজারে ডিমের সংকট ছিল না। কেবল অস্থিতিশীল বাজারের সুযোগ নেয়ার চেষ্টা করেছেন এক শ্রেণীর ব্যবসায়ী। রিয়াজ সেজান, ৭১, আশুলিয়া, সাভার। ডিমের দর নির্ধারণ নিয়ে ৭১-এর প্রতিবেদনের পর আলোচনায় উঠে আসে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র নিয়ন্ত্রণের বিষয়টি। এ বিষয়ে কথা বলতে যুক্ত করে নিচ্ছি প্রতিবেদক রিয়াজ সেজানকে। রিয়াজ সেজান, স্বাগত জানাচ্ছি ৭১-এর সংবাদ সংযোগে। জানতে চাই যে কয়েকটি পণ্যে নিয়মিত কারসাজি হয় তার একটি পোল্ট্রি। সংক্ষেপে জানতে চাই যে প্রতিবেদন প্রকাশের পর কিভাবে বদলে যায় চিত্র, এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রভাব কি এখনো বাজারে আছে কিনা? জি, ধন্যবাদ। আসলে মুন্নি, আপনি দেখছিলেন যে এই প্রতিবেদনটি হয়েছে। এই প্রতিবেদনটি হওয়ার আগে আসলে এই যে কর্পোরেট সেক্টর, বিশেষ করে পোল্ট্রি খাতের দাম কিভাবে নির্ধারণ হতো সেটি কিন্তু আলোচনায় ছিল না, এবং এটি নিয়ে তখন হঠাৎ করেই 14 থেকে 15 টাকা যখন দাম উঠে গেছে সেটি আলোচনায় উঠে এসেছে। আমরা দেখেছি যে SMS এর মাধ্যমে কিছু কর্পোরেট প্রতিষ্ঠান কিন্তু আসলে এই বাজারটা নিয়ন্ত্রণ করছিল, এবং তারা বিডিংয়ের মাধ্যমে কাজটা করছিল। যখন আমরা এটি প্রকাশ করি তখন ভোক্তা অধিকার থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তর এটি নিয়ে আলোচনা
আনা হয় এবং এই যে একচ্ছত্র তাদের যে কর্পোরেট প্রতিষ্ঠানের যে দখল ছিল সেটি কিন্তু তখনই ভাঙতে শুরু করে এবং এর বিরুদ্ধে কিন্তু মামলাও হয়। বেশ কয়েকটি প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান যারা আসলে এই সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে মামলাও হয়, যার ফলে যে কর্পোরেট প্রতিষ্ঠানের দৌরাত্ম্য বিশেষ করে পোল্ট্রি খাতে সেটি কিন্তু কমে গেছে বা এখন কিন্তু সেই অর্থে আগের মতো নাই, তবে আছে কিছুটা হলেও আছে। এখন SMS এর মাধ্যমে দর চালাচালের নিয়মটিও বন্ধ হয়েছে, তবে এটি অন্য উপায়ে করা হয়। অর্থাৎ সমস্যা এখনো আছে, কিন্তু আমরা যেইভাবে প্রতিবেদন করেছিলাম তারপরে ওই সময় তো দাম কমেছে। এই যে এই কর্পোরেটদের দৌরাত্ম্যটা কমেছে, কিছু কিছু জায়গায় তেজগাঁয়ের বাজার থেকে মূল্য নির্ধারণ করা হতো, সেটিও এখন হচ্ছে না এবং এই যে কয়েকজন মানুষের হাত থেকে যে কাজটা করে সেটি বন্ধ হয়েছে। আপনি দেখবেন যে গেল কিছুদিন ধরে কিন্তু ডিমের দাম সেই পর্যায়ে নাই, অর্থাৎ 14 থেকে 15 টাকা পর্যন্ত যায়নি, 12 টাকা উৎপাদন খরচই বেড়েছে, যার কারণে 11-12 টাকা উঠছে, কিন্তু এর বেশি কিন্তু হচ্ছে না। তাছাড়াও আমরা যদি বলি যে পোলট্রি মুরগির ক্ষেত্রে সেটিকেও কিন্তু একইভাবে বাচ্চাদের দ্বারা নির্ধারণ করা হয়। তখনও আমরা প্রতিবেদন করেছিলাম কিভাবে দাদন দিয়ে আসলে পোলট্রি খাতে কর্পোরেটটা বাচ্চার ব্যবসা করছে, সেটি নিয়েও আমরা আলোচনায় এনেছি এবং তারপরে কিন্তু ওটি নিয়েও কাজ হয়েছে, পোলট্রি খাতের দাদন বন্ধ হয়েছে। সেজান, আপনার প্রতিবেদনটি নিঃসন্দেহে তখন প্রশংসার দাবি রাখে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে কথাগুলো বলবার জন্যে। রিয়া সেজান আমাদের সঙ্গে 71 স্টুডিও থেকে যুক্ত ছিলেন। গেল বছর পোলট্রিতে যে কারসাজি হয়েছিল, ডিমের দাম চলে গিয়েছিল সাধারণ মানুষের নাগালের বাইরে, এ বিষয়ে কথা বলতে রিয়া সেজান যুক্ত ছিলেন।